প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আজকে উদ্ভিদ রোগের বংশগতি সম্পর্কে আলোকপাত করব। তো আমরা জানি জিন হচ্ছে বংশগতির ধারক এবং বাহক, এবং জিনের মাধ্যমে কি হয়, জীবের সমস্ত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। জিন অবস্থান করে কোথায়? জিন অবস্থান করে ডিএনএতে, তাই না? ডিএনএর মধ্যে জিনের অবস্থান। এবং একটি জীবের সকল জিন সবসময় কার্যকর থাকে না, এটা তোমরা জানো। যখন তাদের কোনো জীবদেহে কোনো একটা কিছু তৈরি হওয়ার প্রয়োজন দেখা দেয়, ঠিক তখনই কিন্তু সেই জিনটা কার্যকর হয়, কেমন? এবং সেই সময় কি হয়, তোমরা এটা আগে পড়ে এসেছো, জানো যে ডিএনএ থেকে কি হয়, এমআরএনএ তৈরি হয় ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে, তারপরে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি হয়। তার মানে এখানে এটাই হচ্ছে তার বহিঃপ্রকাশ, কি বৈশিষ্ট্যটা, কি কাজটা এখন দরকার, সেটা এই যখন ট্রান্সলেশন হচ্ছে তখনই সেটা প্রকাশিত হচ্ছে। কীভাবে? অ্যামাইনো অ্যাসিড তৈরির মাধ্যমে, ঠিক আছে? তার মানে জীবদেহে যখন কোনো জৈব রাসায়নিক কাজে প্রয়োজন হয়, ঠিক তখনই ওই কাজের জন্য এক একটা সুনির্দিষ্ট জিন কার্যকর হয়, কেমন? আচ্ছা, তো কিছু তোমরা জানো যে ব্যাকটেরিয়া, আদিকোষী জীবের মধ্যে ব্যাকটেরিয়া এবং কিছু নিম্ন শ্রেণী প্রকৃতকোষী জীব যেমন ইস্ট, হ্যাঁ, এদের কি থাকে, তাদের ব্যাকটেরিয়াল যে ডিএনএ থাকে বা প্রকৃত যে ডিএনএ থাকে তার পাশাপাশি একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ থাকে, যাকে আমরা প্লাজমিড বলি। তাহলে প্লাজমিডও কিন্তু কি করতে পারে, এই তোমার বংশগতি স্থানান্তর করতে পারে, ধারক এবং বাহক হতে পারে, ঠিক আছে? তারপরে আসো ভাইরাস। কিছু ভাইরাসের ক্ষেত্রে আমরা জানি যে কিছু আরএনএ ভাইরাস আছে যাদের কি থাকে না, ডিএনএ থাকে না, কেমন? সেক্ষেত্রে আরএনএ ভাইরাসের ক্ষেত্রে আরএনএ হবে হচ্ছে তার বংশগতি ধারক এবং বাহক, এবং এদের সবার মধ্যে কি আছে, জিন আছে, জিন অবস্থান করে। তো জিনের সাথে আমরা জানি যে রোগের একটা সম্পর্ক রয়েছে, তাই না? জিনের সাথে রোগ কিভাবে নিয়ন্ত্রিত হয়? জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেটা প্যাথোজেনের ক্ষেত্রেও যেমন নিয়ন্ত্রিত হবে, ঠিক তেমনি যেই হোস্ট প্ল্যান্টে রোগ তৈরি হবে সেই হোস্ট প্ল্যান্টেরও জিনের উপর নির্ভর করবে, তাই না? তো বিভিন্ন পোষকে বিভিন্ন ধরনের রোগ হয়, এবং রোগ ভেদে কি হয়, প্যাথোজেনেরও বিভিন্ন ধরনের পার্থক্য হয়। তো সাধারণত আমরা জানি যে একটা নির্দিষ্ট পোষক উদ্ভিদে নির্দিষ্ট রোগের জন্য সাধারণত একটা নির্দিষ্ট প্যাথোজেনই দায়ী, ঠিক আছে? তার মানে একটা নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট প্যাথোজেন দায়ী। যেমন দেখো, এখানে আমরা দেখছি স্টেম রাস্ট ডিজিজ অফ হুইট, তাই না? গমের রাস্ট ডিজিজ কি দিয়ে হচ্ছে? পাক্সিনিয়া গ্র্যামিনিস ট্রিটিসি। তারপরে আসো ব্লাস্ট ডিজিজ অফ রাইস, কি দিয়ে হচ্ছে? পাইরিকুলারিয়া অরাইজা। এগুলো কি? ফাঙ্গাস, তাই না? এটাও একটা ফাঙ্গাস, এটাও একটা ফাঙ্গাস। এরপরে স্ক্যাব ডিজিজ, আলুতে কি হয়? স্ক্যাব ডিজিজ হয়, সেটা কি দিয়ে হচ্ছে? স্ট্রেপ্টোমাইসিস স্ক্যাবিস দিয়ে। তারপর অ্যাপেলে হচ্ছে স্ক্যাব ডিজিজ, কি দিয়ে? ভেন্টুরিয়া ইনঅ্যাকুয়ালিস। হ্যাঁ, তো এখন দেখো, আমরা বলছি যে একটি নির্দিষ্ট পোষকে যে রোগটা হবে সেটা একটা নির্দিষ্ট প্যাথোজেন দিয়ে হবে। যেমন এই যে গমে যে পাক্সিনিয়া গ্র্যামিনিস ট্রিটিসি, সে কিন্তু এই রাইসে কোনো রোগ তৈরি করতে, রাইসে রোগ তৈরি করতে পারবে না। আবার রাইসের পাইরিকুলারিয়া অরাইজা কিন্তু এই হুইটে এই রোগটা তৈরি করতে পারবে না। ঠিক একইভাবে এই যে পটেটোতে যেই স্ট্রেপ্টোমাইসিস স্ক্যাবিস, এটা কি? এটা হচ্ছে একটা অ্যাক্টিনোমাইসিটিস, তাই না? এটা যে রোগ সৃষ্টি করছে, অ্যাপেলের ক্ষেত্রে কিন্তু এটা স্ট্রেপ্টোমাইসিস অ্যাপেলের ক্ষেত্রে সেই রোগ তৈরি করতে পারবে না। তার মানে কি, একটা নির্দিষ্ট ডিজিজের জন্য একটা নির্দিষ্ট প্যাথোজেন দায়ী। হ্যাঁ, তো কোনো একটা পোষকে রোগ সৃষ্টির জন্য প্যাথোজেনের এক বা একাধিক সুনির্দিষ্ট কিছু জিন থাকে। তো সেই জিনগুলো হতে পারে ভিরুলেন্ট, মানে সেই জিনগুলো যদি ডমিনেন্ট হয় তাহলে প্যাথোজেনটা হয় ভিরুলেন্ট, এবং অথবা অ্যাভিরুলেন্ট হতে পারে। ভিরুলেন্ট মানে কি, যে রোগ তৈরি করার ক্ষমতা, প্যাথোজেনের রোগ তৈরি করার ক্ষমতা। তো সুনির্দিষ্ট জিনগুলো প্যাথোজেনকে ভিরুলেন্ট করতে পারে অথবা অ্যাভিরুলেন্ট করতে পারে। এবং একই সাথে পোষকেও কিন্তু দুই রকমের হতে পারে। পোষক হতে পারে রেজিস্ট্যান্ট, মানে সে রোগ প্রতিরোধ করতে পারে, এবং সে রোগ প্রতিরোধ করতে পারে না বা সংবেদনশীল, সে হচ্ছে সাসেপ্টেবল। তাহলে এটার জন্য এই রেজিস্ট্যান্ট হবে না সাসেপ্টেবল হবে, তার জন্য সুনির্দিষ্ট কিছু জিন কাজ করে, কেমন? তো এখন আমরা যেটা বলছি যে এক বা একাধিক নিকট সম্পর্কীয়, মনে করো, পোষককে আক্রমণের জন্য
প্যাথোজেনেরও কি হয়, এক বা একাধিক জিনের প্রয়োজন হয়। তার মানে অনুরূপ জিন, প্যাথোজেনে যে এক সেট জিন থাকবে বা হোস্টে যে এক সেট জিন থাকবে তার অনুরূপ সেট জিন কিন্তু প্যাথোজেনেও থাকবে। তাহলে কি করতে পারবে, সেই প্যাথোজেন এই হোস্টকে কি করতে পারবে, আক্রমণ করতে পারবে। যদি হোস্টটা রেজিস্ট্যান্ট হয়, তার রেজিস্ট্যান্ট জিনটা কাজ অ্যাক্টিভ হয়, তাহলে কিন্তু প্যাথোজেন আক্রমণ করতে, রোগ তৈরি করতে পারবে না। কিন্তু প্যাথোজেনের যদি এই ইয়েটা ভিরুলেন্ট হয়, প্যাথোজেনটা যদি ভিরুলেন্ট হয় এবং তার অর্থাৎ তার জিন ভিরুলেন্সি আছে, তখন কি করতে পারে, এই প্যাথোজেনটা হোস্টের রোগ তৈরি করতে পারে। তো রোগের শুরু এবং বৃদ্ধির জন্য সাধারণত প্যাথোজেনকে ভিরুলেন্স হতে হবে, প্যাথোলেন্সে ভিরুলেন্সের জিন, এবং পোষকের সংবেদনশীলতার জন্য ঠিক একই রকমের ম্যাচিং জিনের প্রয়োজন হয়। তাহলেই কিন্তু এখানে রোগ সৃষ্টি হবে বা রোগ সৃষ্টি করতে সক্ষম হবে সেই প্যাথোজেনটা। এখন উদ্ভিদের সংবেদনশীলতা এবং প্যাথোজেনের প্রাচুর্যতা থাকা সত্ত্বেও আমরা জানি যে বিভিন্ন উদ্ভিদ এবং শস্য পৃথিবী পৃষ্ঠে বছরের পর বছর বেঁচে থাকছে। হ্যাঁ, তো তো আমরা জানি যে এটা আমাদের জানা মোটামুটি যে প্রতিটা উদ্ভিদ প্রজাতি সাধারণত 100-রও কম বিভিন্ন রকম প্যাথোজেন দ্বারা আক্রান্ত হতে পারে। আবার কোনো কোনো উদ্ভিদ প্রায় 2 শতাধিকও বেশি ভিন্ন ভিন্ন রকম প্যাথোজেন দ্বারা আক্রান্ত হতে পারে। তাহলে এইভাবে এত প্রাচুর্যতা যে প্যাথোজেনের আছে, তাহলে কিভাবে উদ্ভিদ শস্য বা পৃথিবী পৃষ্ঠে বছরের পর বছর বেঁচে থাকছে? এটা হচ্ছে একটা কারণ, হলো এটা কি হয়তো বা তাদের মধ্যে কিছু অল্প সংখ্যক রোগ লক্ষণ দেখা দিচ্ছে এবং তা নিয়ে তারা টিকে থাকছে। এটার কারণ হচ্ছে যে কি হয়, বছরের পর বছর এই উদ্ভিদে কি হতে থাকে, বিবর্তন প্রক্রিয়া চলতে থাকে, অভিব্যক্তি, হ্যাঁ, বা ব্রিডিং প্রক্রিয়ায় কি হয়, প্ল্যান্টের মধ্যে রোগ প্রতিরোধী নতুন নতুন জাতের উদ্ভব হয়, আর নতুন নতুন জিনের সন্নিবেশ ঘটে উদ্ভিদের ডিএনএর মধ্যে বা জিনের মধ্যে, এবং যা এরা কি করতে পারে, এই রোগের আক্রমণ থেকে প্যাথোজেন থেকে তারা রোগের আক্রমণ থেকে তারা রক্ষা পায় উদ্ভিদগুলো। তো যখন একটা নতুন রোগ প্রতিরোধী জিন কোনো উদ্ভিদে অন্তর্ভুক্ত হয়, হ্যাঁ, তখন কিন্তু আগের প্যাথোজেনগুলো একে তখন আর আক্রান্ত করতে পারে না, কারণ তখন তার মধ্যে একটা নতুন জিনের সন্নিবেশ ঘটেছে যেটা প্রতিরোধী, এবং তার ফলে কি হয়, যে প্যাথোজেনগুলো এতদিন রোগ তৈরি করতে পারতো তারা কিন্তু এখন আর রোগ তৈরি করতে পারছে না, কারণ ওই উদ্ভিদটা এখন কি হয়ে গেছে, রেজিস্ট্যান্ট হয়ে গেছে। কি হয়, আস্তে আস্তে ওই প্যাথোজেনের যখনই একটা ভিরুলেন্সি ক্ষমতা লাভ করে বা তার মধ্যেও একটা নতুন জিনিস সন্নিবেশ ঘটে, সে ভিরুলেন্ট হতে পারে, এই বিবর্তন প্রক্রিয়ায় অবশ্যই সেটাও আসে, এবং তখন কিন্তু সে এই উদ্ভিদ দেহে আবার রোগ তৈরি করতে পারে। তাহলে উদ্ভিদের সংবেদনশীলতা বা এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটাই বলো না কেন, সেটা কিভাবে পরিবর্তিত হয়, কিভাবে অর্জিত হয় ধীরে ধীরে, সেটা হচ্ছে সংকরায়ন, রিকম্বিনেশন, নির্বাচন, হ্যাঁ, এভাবে ধীরে ধীরে তাদের মধ্যে কি হয়, এই রোগ প্রতিরোধ ক্ষমতা অথবা সংবেদনশীলতা, এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় বা পরিবর্তিত হতে থাকে। ঠিক একইভাবে প্যাথোজেনেও কিন্তু এই প্রক্রিয়াগুলো চলতে থাকে। কেমন, এটা এখানে আমি জাস্ট এটা একটা ফিগার দিয়েছি, ডিজিজ ট্রায়াঙ্গেল, তোমরা আগেও পড়েছো যে সাসেপ্টেবল হোস্ট, প্যাথোজেন, ফেভারেবল এনভায়রনমেন্ট, সব কিছু দেখো, সাসেপ্টেবল হোস্ট, শুধুমাত্র ডিজিজ কখন হবে, যখন সবগুলা ফেভারে থাকবে, তাই না, সাসেপ্টেবল হোস্ট, প্যাথোজেন এবং ফেভারেবল এনভায়রনমেন্ট। এটা আগেও পড়া, এখানে আমরা এটা নিয়ে আর ডিসকাস করব না। এখন আমরা দেখি, চলো, যে প্যাথোজেনের পরিবর্তনশীলতার প্রক্রিয়া বা মেকানিজম অফ ভেরিয়েবিলিটি ইন প্যাথোজেন্স অ্যান্ড এভলভ অফ নিউ রেসেস, নতুন নতুন রেসের কীভাবে উদ্ভব হয়। আমরা কি বলছি, যে জেনেটিক বৈশিষ্ট্যের যে রূপান্তর, সেটাকেই কিন্তু পরিবর্তনশীলতা, ভেরিয়েবিলিটি বলছে। প্রজাতি ঠিকই থাকছে, কিন্তু তার মধ্যে ভেরিয়েশন হচ্ছে, তাই না, এভাবে করে নতুন নতুন রেসের সৃষ্টি হয়, তৈরি হয়। তো প্রজাতির বৈশিষ্ট্য ঠিক রেখে রিকম্বিনেশনের ফলে কি হয়, তাদের বৈশিষ্ট্যে পরস্পর থেকে পরস্পর পার্থক্যমণ্ডিত হয়। যেমন দেখবা যে মনে করো আম গাছ, আমরা বলি আমের অনেকগুলো জাত আছে বা ভ্যারাইটি আছে, তো গাছ তো আমই, তাই না, স্পিসিস একটাই, কিন্তু তার মধ্যে কি অনেক ধরনের পরিবর্তন হয়েছে, জিনগত পরিবর্তনের কারণে কি হচ্ছে, যে একটা নতুন ধরনের ভ্যারাইটি বা রেসের সৃষ্টি হয়েছে। কেমন, এখন
সাধারণত পোষক প্যাথোজেনের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া এগুলোর মাধ্যমেই কিন্তু এই ইন্টারাকশনের মাধ্যমে এদের দুইটা জীবের টিকে থাকা, এটাকে বলে যে সার্ভাইভাল, হ্যাঁ, টিকে থাকার সংগ্রাম, কিভাবে তারা বেঁচে থাকবে, তাদের মধ্যে ইন্টারাকশন চলতে থাকে। তো আক্রমণ আর প্রতিরোধের ব্যবস্থা যথাক্রমে, হ্যাঁ, পোষক এবং প্যাথোজেনে কি হয়, বংশানুক্রমিকভাবে নির্ধারিত হয়। তো প্যাথোজেনের যে ভেরিয়েশনগুলো সেগুলো কি কি কারণে হচ্ছে বা কিভাবে হচ্ছে, যেমন ফাঙ্গাসের ক্ষেত্রে ফাঙ্গাল ভেরিয়েবিলিটি কি কি কারণে হয়, রিকম্বিনেশন অথবা হাইব্রিডাইজেশনের কারণে হতে পারে, মিউটেশন, হেটেরোক্যারিওসিস, প্যারাসেক্সুয়ালিটি, এগুলোর মাধ্যমে কি হয়, ফাঙ্গাল ভেরিয়েশন হয়। ফাঙ্গাসের মধ্যে, ফাঙ্গাল প্যাথোজেনগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ভেরিয়েশন দেখা যায়। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি, কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন, এগুলোর মাধ্যমে ব্যাকটেরিয়াতে বিভিন্ন ধরনের ভেরিয়েশন হয়। এছাড়া জেনেটিক রিকম্বিনেশন হয় ভাইরাসের ক্ষেত্রে, আর সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। হ্যাঁ, এই কিছু কারণগুলোর মধ্যে, অনেকগুলো কারণের মধ্যে এগুলো কিছু কারণ যে এই প্যাথোজেনের ভেরিয়েশন হওয়ার। তো রিকম্বিনেশন বা হাইব্রিডাইজেশন সাধারণত দুইটা জীবের মধ্যে যৌন প্রজননকে আমরা হাইব্রিডাইজেশন বা সংকরায়ন বলি। আর ছত্রাকের এই পরিবর্তনশীলতার মূল কারণ হচ্ছে সাধারণ পদ্ধতি হচ্ছে রিকম্বিনেশন বা হাইব্রিডাইজেশন। তো বিভিন্ন প্রজাতির বা স্ট্রেনের মধ্যে যৌন জননের ফলে জিনের কি হয়, নতুন বিভিন্ন ধরনের স্ট্রেনের এই জিনগুলোর সন্নিবেশ ঘটে, যার ফলে কি হয়, রিকম্বিনেশন হচ্ছে। দুইটা হ্যাপ্লয়েড মিলিত হয়ে কি হচ্ছে, ডিপ্লয়েড হচ্ছে, তাদের মধ্যে কি তাদের প্লাজমোগ্যামি হয়ে হ্যাপ্লয়েড হচ্ছে, এবং এরা ফিউজ করে হেটেরোক্যারিওটিক সেল তৈরি করছে, এবং সেখান থেকে যে জাইগোট মায়োসিস প্রক্রিয়া, এটা আমরা জানা আর কি, লাইফ সাইকেল। তো রিকম্বিনেশন হয় আর কি, মোট কথা। এরপর কি হতে পারে, যে মিউটেশনের মাধ্যমেও জীবে ভেরিয়েশন হতে পারে। সেটা মিউটেশনটা আমরা জানি যে জিনের আকস্মিক পরিবর্তন বা বংশ হঠাৎ কোনো পরিবর্তন হলে তাদের ডিএনএ বেস ক্রমে অনুক্রমের মধ্যে একটা পরিবর্তন ঘটে যায়, ফলে একটা নতুন ধরনের কি হয়, বৈশিষ্ট্যের সন্নিবেশ হয় বা নতুন ধরনের একটা স্ট্রেন তৈরি হয়। এরকম যেমন ফাইটোফথোরা ইনফেস্টেন্স, পাক্সিনিয়া গ্র্যামিনিস, ম্যালামস্পোরা ইত্যাদি বিভিন্ন স্মার্ট ছত্রাকে মিউটেশনের ফলে কি হয়, প্যাথোজেনের এই পরিবর্তনশীলতা লক্ষ্য করা গেছে। এখন আসো দেখি হেটেরোক্যারিওসিস। হ্যাঁ, হেটেরোক্যারিওসিস বলতে আমরা কি বলছি, যে হেটেরোক্যারিওসিস এমন একটা অবস্থা যেখানে ছত্রাকের হাইফার প্রতিটা কোষ জিনগতভাবে কি হয়, পৃথক দুটি বা ততোধিক নিউক্লিয়াস অবস্থান করে। যেমন দেখো এখানে একটা হাইফার মধ্যে অনেকগুলো জিন অবস্থান করছে, এটা হচ্ছে হ্যাপ্লয়েড হেটেরোক্যারিয়ন, কেমন। আর এখানে দেখো এটা ডিপ্লয়েড হেটেরোক্যারিয়ন, এবং একই মাইসেলিয়ামের মধ্যে, একই একটা কোষের মধ্যে কি করছে, অনেকগুলো নিউক্লিয়া অবস্থান করছে। এই অবস্থাটাকে বলা হচ্ছে হেটেরোক্যারিওসিস। এবং এরা কি হয়, সাধারণত দুই বা ততোধিক নিউক্লিয়াস অবস্থানের ফলে এদের অনেক পরিবর্তনশীলতা এদের মধ্যে লক্ষ্য করা যায়। হ্যাঁ, আবার এদের মধ্যে যখন মনে করো রিকম্বিনেশন হয়ে যাবে, হ্যাঁ, তাহলে তো আরও নতুন বৈশিষ্ট্যের সন্নিবেশ হয়ে গেল। এই কারণে এই ব্যাপারটা সাধারণত ছত্রাকেই দেখা যায়, এবং এটা হোমোথ্যালিক ছত্রাক এবং কিছু ইমপারফেক্ট ছত্রাকের মধ্যে এই হেটেরোক্যারিওসিসটা দেখা যায়। খুব মজার ব্যাপার হচ্ছে যে এইসব ছত্রাকের ডাইক্যারিওটিক মাইসেলিয়াম, হ্যাপ্লয়েড মাইসেলিয়াম থেকে তাদের মধ্যে পার্থক্য আছে। এবং সেই পার্থক্যটা কীরকম, আমরা একটা এক্সাম্পল দিয়ে বলি। যেমন পাক্সিনিয়া গ্রামিনিস ট্রিটিসি, হ্যাঁ, এটার যে ডাইক্যারিওটিক অ্যাশিওস্পোর আছে এবং ইরোডিওস্পোর আছে, সেটা কিন্তু গম গাছকে আক্রান্ত করতে পারে, তাই না, ডাইক্যারিওটিক। আবার এটা কিন্তু বারবেরি গাছকে আক্রমণ করতে পারে না। কিন্তু এই একই ছত্রাকেরই হ্যাপ্লয়েড যে ব্যাসিডিওস্পোর আছে, সেটা কিন্তু সহজেই বারবেরি গাছকে আক্রমণ করতে পারে, কিন্তু গম গাছকে আক্রমণ করতে পারে না। তাহলে এই যে হেটেরোক্যারিওসিসের মাধ্যমে অ্যাভারুলেন্ট স্ট্রেন থেকে ভিরুলেন্ট স্ট্রেনের সৃষ্টি হতে পারে, কেমন। তারপর ফাঙ্গাসে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে প্যারাসেক্সুয়ালিটি দেখা যায়। এখানে কি হয়, যে ছত্রাকের ডাইক্যারিয়ন দুইটা N+N এর মধ্যে জেনেটিক রিকম্বিনেশন ঘটলে তাকে হচ্ছে প্যারাসেক্সুয়ালিটি বলা হচ্ছে। যেমন এখানে দেখো দুইটা নিউক্লিয়াস ডাইক্যারিয়ন, হ্যাঁ, এটার মধ্যে সাইটোপ্লাজমিক ফিউশন হচ্ছে এবং এই যে প্লাজমোগ্যামি হয়ে যাচ্ছে,
হওয়ার পরে এই যে এখন যেটা হলো এটা কিন্তু হেটেরোক্যারিয়ন্স, এবং এদের নিউক্লিয়ার কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা তারা হ্যাপ্লয়েড থাকছে, কিছু কিছু ক্ষেত্রে তাদের মধ্যে ফিউশন হয়ে যাচ্ছে, তারা ডিপ্লয়েড থাকছে, ডিপ্লয়েড হয়ে যাচ্ছে। এদের মধ্যে আবার মায়োসিস হতে পারে, মায়োসিস হয়ে আবার নতুন ধরনের রিকম্বিনেশন হচ্ছে। তো প্যারাসেক্সুয়ালিটি এটা কিন্তু ছত্রাকেই দেখা যায়। তো কোষ বিভাজনের সময় দেখা যায় যে এই যে ডিপ্লয়েড হয়ে যায়, ডিপ্লয়েড হচ্ছে বা ডিপ্লয়েড নিউক্লিয়াসের সৃষ্টি হচ্ছে, কোষ বিভাজনের সময় এদের আকস্মিকভাবে মাইটোটিক ক্রসিং ওভারের মাধ্যমে তাদের মধ্যে রিকম্বিনেশন সৃষ্টি হয়। ঠিক আছে, এই সময় কি হয়, ডিপ্লয়েড নিউক্লিয়াস থেকে আবার হ্যাপ্লয়েডাইজেশন প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড কনিডিয়া, এবং কনিডিয়া থেকে তখন নতুন বৈশিষ্ট্যযুক্ত হ্যাপ্লয়েড স্ট্রেনের সৃষ্টি হচ্ছে। কাজে এই প্যারাসেক্সুয়ালিটিটা ফাঙ্গাসের ক্ষেত্রে দেখা যায় খুব অদ্ভুত একটা বৈশিষ্ট্য প্যারাসেক্সুয়ালিটি। তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, ব্যাকটেরিয়াতে কি কি প্রক্রিয়ায় ভেরিয়েশনগুলো হয়, আমরা এগুলো আমরা আজকে যা আলোচনা করছি এগুলো সব কিন্তু আমরা বিভিন্ন কোর্সের আগে পড়েছি। এখানে আমরা ওভারঅল একটা আলোচনা করছি যে কী কী কারণে ভেরিয়েশন হচ্ছে। এখন দেখো ব্যাকটেরিয়াতে কী কী কারণে হয়, ট্রান্সফরমেশনের মাধ্যমে হতে পারে ব্যাকটেরিয়াতে। সেটা কি, যে একটা দাতা কোষ থেকে কি হয়, একটা গ্রহিতা কোষে যদি জেনেটিক বস্তুর আদান প্রদান হয় তখন তাকে কি বলা হচ্ছে, ট্রান্সফরমেশন বলছে, মানে কি হয়, স্থানান্তরিত হয়। যেমন প্লাজমিড যখন একটা প্লাজমিড বিহীন ব্যাকটেরিয়াতে প্রবেশ করছে তখন সেটাকে বলছে ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া বা ট্রান্সফরমেশন হয়েছে। আর ট্রান্সডাকশন কোথায় হয়, এখানে হচ্ছে ব্যাকটেরিওফাজ হচ্ছে কি ভাইরাস, তাই না? ভাইরাসের মাধ্যমে যখন কোনো একটা ব্যাকটেরিয়া থেকে জেনেটিক পদার্থ অপর একটা ব্যাকটেরিয়াতে স্থানান্তরিত হয়, এখানে তাহলে একটা মাধ্যম কাজ করছে, মাধ্যমটা কি, ভাইরাস। এবং এভাবে একটা তার মধ্যে জেনেটিক রিকম্বিনেশন ঘটে যাচ্ছে। এই ব্যাকটেরিয়াটা তখন নতুন ধরনের একটা ব্যাকটেরিয়া, বা নতুন ধরনের বলবো না, নতুন একটা স্ট্রেইন ডেভেলপ করেছে তার মধ্যে, নতুন একটা বৈশিষ্ট্য তার মধ্যে ডেভেলপ করেছে। ঠিক একইভাবে ব্যাকটেরিয়াতে কিন্তু কনজুগেশন হয়। কনজুগেশনটা অনেকটা আমাদের হায়ার প্ল্যান্টসের বা আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশনের সাথে আমরা অনেকেই বলে থাকি যে মিল আছে। সেটা কীরকম, এখানে দুইটা ব্যাকটেরিয়া, একটা হচ্ছে পজিটিভ এবং একটা নেগেটিভ বলা হচ্ছে। হ্যাঁ, পজিটিভ ব্যাকটেরিয়া মানে তারা পরস্পরের সাথে একটা কনজুগেশন টিউব সৃষ্টি হয়, এবং বা যেটাকে সেক্স পাইলাসও বলা হয়, এবং সেখান থেকে আংশিকভাবে স্থানান্তর হয়। যেমন মনে করো একটা প্লাজমিড যুক্ত ব্যাকটেরিয়া, এটাকে আমরা প্লাস বলছি, প্লাস ব্যাকটেরিয়া কোষ, এবং সেখান থেকে এই প্লাজমিডটা স্থানান্তর হচ্ছে একটা মাইনাস প্লাজমিডবিহীন ব্যাকটেরিয়াতে। তাহলে এইখানেও যখন এটা স্থানান্তর হয়ে এখানে আসবে, এইটা তখন কিন্তু এটাও প্লাজমিড যুক্ত ব্যাকটেরিয়া হয়ে যাবে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কনজুগেশন। এভাবে তাহলে নতুন ধরনের একটা স্ট্রেন ডেভেলপ করতে পারে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। এখন দেখো আসো ভাইরাসের ক্ষেত্রে যদি আমরা বলি যে জেনেটিক রিকম্বিনেশন ইন ভাইরাস, সেক্ষেত্রে কি হয়, যখন একই ভাইরাসের দুটি স্ট্রেন, হ্যাঁ, যদি একই ভাইরাসের দুটি স্ট্রেন, যেমন দুইটি ভিন্ন ভিন্ন স্ট্রেন একই পোষককে যদি আক্রমণ করে, তখন কিন্তু কি হতে পারে, তাদের মধ্যে রিকম্বিনেশন হয়ে যেতে পারে। রিকম্বিনেশন হলে তখন কিন্তু নতুন কি হয়, স্ট্রেনের সৃষ্টি হতে পারে। এরা তখন রিকম্বিনেন্ট। যেমন দেখো এখানে জাস্ট আমরা একটু হালকাভাবে দেখি যে দুইটা ভাইরাসের মধ্যে কি হচ্ছে, রিকম্বিনেশন হয়ে দেখো এটা একটা নতুন ধরনের ভাইরাস, বা এখানে রেড অংশটা বেশি, ব্লু অংশটা কম। ব্লু অংশের কিছু জিন এখানে স্থানান্তরিত হয়েছে, আবার দেখো এখানে ব্লু অংশের মধ্যে রেড অংশের কিছু জিন স্থানান্তরিত হয়েছে, অর্থাৎ রিকম্বিনেশন হয়েছে। তো ভাইরাসও কি হতে পারে, এরকম জেনেটিক রিকম্বিনেশনের মাধ্যমে নতুন নতুন ভাইরাসের স্ট্রেন ডেভেলপ করে, এবং এটা কিন্তু খুব প্রতিনিয়ত হয়, স্বতঃস্ফূর্তভাবে হয়, অনেক বেশি হয়, ফ্রিকোয়েন্সি অনেক বেশি। তারপরে কি আমরা একটা বলেছিলাম কারণ, কজ হচ্ছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। সাধারণত আমরা যেটা জানি, ভাইরাস এবং ভিরয়েড ব্যতীত মোটামুটি সকল জীবেই সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স ঘটে। এবং ছত্রাকের কোষের ক্ষেত্রে কি হয়, যে নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজমিক জেনেটিক বস্তুর কিছু অস্তিত্বের প্রমাণ পাওয়া গিয়েছে। এই সকল প্লাজমা জিনের কি হয়, পরিবর্তনের ফলে এই প্যাথোজেনে পরিবর্তন ঘটতে পারে। তো প্যাথোজেনে এইগুলো পরিবর্তন কি হয়, আমরা জানি যে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স বিভিন্ন রকম হতে পারে। সেটা মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স হতে পারে, সাধারণত এটা ফিমেল গ্যামিটের মাইটোকন্ড্রিয়াটাই মূলত আসে। এটা হায়ার প্ল্যান্টসের ক্ষেত্রে তোমরা পড়েছো, কম্পিটেবল, নন কম্পিটেবল, তাই না, মেল স্টেরাইল, এগুলো পড়েছো। এগুলো কিন্তু সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সের কারণে হয়। এখানে জাস্ট একটা এক্সাম্পল দেখানো হয়েছে, এটা ডিপ্লয়েড জাইগোট। এখানে কিন্তু সাইটোপ্লাজমের স্থানান্তর হয়নি, এটা ফিমেল গ্যামিটেরই অংশগুলো এখানে রয়েছে, কিন্তু জেনেটিক নিউক্লিয়াসে
কী হয়েছে, মেল গ্যামেটের জেনেটিক রিকম্বিনেশন হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে হয় কি যে সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া স্থানান্তরিত হচ্ছে, মাইটোকন্ড্রিয়াল জিনের, হ্যাঁ। তারপর ক্লোরোপ্লাস্ট স্থানান্তর হতে পারে, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। তার মানে নিউক্লিয়াসের বাইরেও যে আমাদের মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট এগুলো যে সাইটোপ্লাজমে আছে তাদেরও ইনহেরিটেন্স হতে পারে, এবং এর ফলে কিন্তু অনেক ভেরিয়েশন সৃষ্টি হয়, অনেক ধরনের নতুন নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়, নতুন ধরনের স্ট্রেনের সৃষ্টি হয়। তো প্যাথোজেনে এই সমস্ত কারণে 3 ধরনের পরিবর্তন দেখা যায়। একটা হচ্ছে প্যাথোজেনে বিষাক্ত পদার্থ সহ্য করার ক্ষমতা অর্জন করে, তারপর বৃদ্ধির জন্য নতুন নতুন পদার্থ তারা সৃষ্টি করতে পারে বা ব্যবহার করতে পারে, এবং পোষকের প্রতি এদের আরও তীব্রভাবে তারা ভিরুলেন্ট হয়ে যায়, কেমন ভিরুলেন্স শো করতে পারে। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের আজকের টপিক্সটা আমাদের এতটুকুই আলোচনা করার ছিল। আমরা নেক্সট ক্লাসে এর বাকিটুকু শেষ করে দিব ইনশাল্লাহ, বা হয়তো বা আরও 2টা ক্লাস লাগবে আমাদের বাকিটুকু শেষ করতে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।